আপনি কি নতুন ব্যবসা শুরু করতে চান? জানেন 90% মানুষ নতুন ব্যবসা শুরু করলেই সে তার ব্যবসাটা চালাতে পারে না, বরং বন্ধ হয়ে যায়। আজকের ভিডিওতে আমরা জানবো 7টি এমন একটা ভুল যারা নতুন ব্যবসা শুরু করে এই 7টি ভুল করে থাকে। সো এই বিষয়টি নিয়ে আজকের ভিডিও থাকছে। তো চলুন শুরু করছি আজকের ভিডিওটি। প্রথমে আসি প্ল্যানিং। অনেকেই এক্সাইটমেন্টে বা এই যে আমাদের এই ধরনের ভিডিও দেখে শুরু করে দেয় বিজনেস, কিন্তু প্রপার প্ল্যানিং ছাড়া যে কোনো বিজনেস, সেটা যে কোনো হতে পারে, একটা ছোট 10,000 টাকা দামের বিজনেসও হোক না কেন, সেই বিজনেসটা করতে হলেও কিন্তু প্ল্যানিংয়ের অত্যন্ত জরুরি। সো ভালো প্ল্যানিং ছাড়া, প্রপার প্ল্যানিং ছাড়া আপনি কিন্তু বিজনেসে নামতে পারবেন না। তাই অনেকেই এক্সাইটমেন্টে কিন্তু বা ভিডিও দেখে বা এক্সাইটমেন্টে মোটিভেট হয়ে যায়, শুনে লাভের অংশ শুনে, এগুলো শুনে কিন্তু তারা বিজনেসে নেমে যায়। কিন্তু বিজনেসে নামার পরে সে কাকে বিক্রি করবে, কোথা থেকে লাভ করবে, কোথা থেকে তার প্রোডাক্ট ব্যবসা ক্রয় করবে এবং কাদের বিক্রি করবে, এটা বুঝেই না। ফলে বিজনেসটা কিন্তু বেশি দিন টিকে না। প্রপার প্ল্যানিং ছাড়া কোনো কিছুই টিকে না, এটা আপনারা আশা করি জানেন। সো একটা ভুল করে যারা শুরুতে করে, তারা এক্সাইটমেন্টে ব্যবসাতে নামে। মার্কেট রিসার্চ। দেখুন, অনেকেই আছে অনেক ধরনের ব্যবসা করতে চাই, কিন্তু সে ব্যবসাটা মার্কেটে কেমন। ধরুন আমি একটা প্রোডাক্ট কিনেছি, সেটা হলো টয়লেট টিস্যু। এখন সেই টয়লেট টিস্যুটার আমি মার্কেট করব, টয়লেট টিস্যুর বিজনেস করব। এখন টয়লেট টিস্যুর মার্কেটে ডিমান্ড আছে কি না সেটা আমাকে দেখতে হবে। মনে করুন ঢাকা থেকে আপনি ইলেকট্রনিকের জিনিসপাতি নিয়ে এসে আপনাদের নিজ এলাকাতে বিক্রি করবেন। এখন ইলেকট্রনিকের জিনিসটা আপনাদের এলাকাতে কেমন চাহিদা বা মার্কেটে কেমন ডিমান্ড দিতে পারবেন কিনা, এইগুলো রিসার্চ না করেই আমরা কিন্তু বিজনেসে নেমে যাই। আবার কোনো একটা বিজনেসে নামলে সেই বিজনেসটার ফিউচার কি? কারণ ধরুন আজকে আপনি একটা ব্যবসা করছেন যেটা বর্তমান ট্রেন্ডিংয়ে সেইটা চলতেছে, সেটা কিনতেছে, কিন্তু ফিউচারে সেই জিনিসটা কিনবে কিনা এটা আপনাকে বুঝতে হবে। যদি ফিউচারে কিনে, যদি ফিউচারে এর ডিমান্ডটা সমান তালে থাকে বর্তমান প্রেক্ষাপট থেকে, তাহলে সে ব্যবসাটা শুরু করা যায়। কিন্তু যদি এখন চলে বাট ফিউচারে সেটা কেউ নিবে না বা সেটার বদলে অন্য কোনো কিছু জায়গা দখল করবে, তাহলে সেই জিনিসটা চলবে না। কিছুদিন হয়তো ব্যবসাটাও চলবে, বাট সেটা আপনার ক্যারিয়ার গঠন করতে পারবে না। সো এই জন্য মার্কেট রিসার্চটা অত্যন্ত জরুরি। আপনারা যে কোনো ব্যবসা করেন না কেন, সেটার ডিমান্ড কেমন, সেটার ফিউচার ব্যাকআপ আছে কিনা, বা সেটাতে লাভ কেমন, সেটাতে লস কোথায় হতে পারে, এই ধরনের সমস্ত রিসার্চ করে আপনি একটা নোট করবেন। নোট করার পরে চিন্তা করবেন আপনি ব্যবসাতে করবেন কিনা। এই ধরনের 5-6টা বা 10টা লিস্ট করবেন। যে লিস্টটাতে মনে হয় বেনিফিট বেশি, সেই ব্যবসাটা আপনারা শুরু করে দেবেন। রং ইনভেস্টমেন্ট। অনেকেই 90% মানুষ আপনার ব্যবসা শুরু করার পর মূলধনের যত টাকা আছে সেই সম্পূর্ণ টাকাটাই দিয়ে ব্যবসা শুরু করে। ফলে কোনো না কোনো ভুলের কারণে বা কোনো না কোনো কারণে তার ব্যবসাটা যদি লস খায়, সে কিন্তু দেউলিয়া হয়ে যায়। তার কিন্তু ব্যবসাটা, সে ব্যাকআপ কোনো সোর্স থাকে না, ব্যাকআপ সোর্স না থাকার জন্য তার কিন্তু লসের সম্মুখীন হয়ে যায় এবং সে কিন্তু দেউলিয়া হয়ে যায়। ধরুন আপনাদের কাছে পুঁজি আছে 2 লক্ষ টাকা। এখন 2 লক্ষ টাকার মধ্যে আপনার মূলধন 1 লক্ষ টাকা, সেটা হলো আপনি ডিসাইড করেছেন যে 1 লক্ষ টাকা দিয়ে আমি ব্যবসা করব। আপনার 2 লক্ষ টাকা পুঁজি, আপনার মোট ক্যাশ 2 লক্ষ টাকা, আপনার সমস্ত কিছু জমানো টমানো দিয়ে 2 লক্ষ টাকা। এখন 2 লক্ষ টাকার মধ্যে 1 লক্ষ টাকা আপনি মূলধন রেখেছেন ব্যবসা শুরু করার জন্য। এখন এই 1 লক্ষ টাকা দিয়ে আপনি সম্পূর্ণ টাকাটা যদি দেন, তাহলে কিন্তু আপনার মেন ক্যাশে জমানো টাকাতে হাত দিতে হবে। এখন যদি জমানো টাকাতে হাত দেন তাহলেও কিন্তু লস, কারণ আপনি 1 লক্ষ টাকা যে ব্যবসা করার জন্য রেখেছেন সেটা তো সম্পূর্ণ লসে গেছে, সেটা সম্পূর্ণ জলে গেছে। প্লাস আপনার ওই 1 লক্ষ টাকা যেটা গুছানোর জন্য রেখেছেন সেখান থেকে হাত দেওয়া লাগছে, তার মানে লস না, আপনার ব্যবসা লস হচ্ছে। আরেকভাবে বলি, ধরুন 1 লক্ষ টাকা, যে 1 লক্ষ টাকা আপনার জমানো থাকছে ওটা আলাদা হিসাব, ওটা তো আপনার মেন টাকা, ওখান থেকে আপনি জমানবেন এবং বাকি 1 লক্ষ টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করবেন। এখন এই 1 লক্ষ টাকার মধ্যে আপনি যদি 1 লক্ষ টাকাই ইনভেস্ট করেন, তাহলে কিন্তু যদি কোনো কারণে লস হয়ে যায় তাহলে আপনার সম্পূর্ণ টাকাটাই লস, বরংস
গোছানো টাকা থেকে আপনাকে আবার ফিল আপটা বা গ্যাপটা পূরণ করতে হবে। তাহলে এখন আপনি কি করবেন? রং ইনভেস্টমেন্ট আসলে এখানেই হয়, যারা ইনভেস্টমেন্ট কিভাবে করবে এটা বুঝতে পারে না, অনেকেই আছে বুঝতে পারে না। সো 1 লক্ষ টাকার মধ্যে আপনি 50,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করবেন। আপনার এটা আমি বলছি না মূলধন, আপনার মূলধন 5 লক্ষ টাকাও হতে পারে, 10 লক্ষ টাকাও হতে পারে, কমও হতে পারে, বেশিও হতে পারে। সো সেই হিসাবে যে আপনার যত মূলধন, মানে ব্যবসার মূলধন, জমানো টাকা না, ব্যবসার মূলধন থেকে আপনার অর্ধেক সেখান থেকে ডিভাইড করবেন, 2 ভাগ করবেন, ভাগ করে 1 ভাগ টাকা ব্যবসাতে রাখবেন এবং আর 1 ভাগ টাকা আপনি রেখে দিবেন, যাতে ফিউচারে যদি আপনার কোনো প্রোডাক্ট কিনা লাগে বা যদি আপনার ব্যবসা থেকে লস করা লাগে, তাহলে আপনি ব্যবসার মূলধন থেকেই যেন ইনভেস্ট করতে পারেন, আপনার ওই জমানো টাকাতে যেন হাত না দেওয়া লাগে। সো এইভাবে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে অবশ্যই আপনার বেনিফিট হবে। যদি বাই চান্স কোনোভাবে যদি লস হয়ে যায়, সব কিছু আপনি পর্যবেক্ষণ করার পরেও যদি লস হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ব্যবসার মূলধন থেকে আপনার টাকা নেওয়া লাগবে। প্রফিটের বদলে অনেকে সেলসের পিছনে ঘোরে। অনেকে মনে করে আমি সেলস করলেই তো আমার প্রফিট হবে, কারণ আমার তো বিক্রি হচ্ছে প্রোডাক্টগুলো। না, এটা সম্পূর্ণ ভুল। আপনি যদি সম্পূর্ণভাবে সেলসের উপরই ডিপেন্ড করেন তাহলে কিন্তু আপনার লাভ হবে না। আপনি এমনভাবে ডিসাইড করবেন প্রোডাক্টটার দাম, প্রোডাক্টটা নির্ধারিত বা ব্যবসার সেই মূল জিনিসটার দাম এমনভাবে বিক্রি করবেন, এমনভাবে সেলস করবেন যাতে সেখান থেকে লাভের অংশ থাকে। ধরুন 100 টাকার একটা প্রোডাক্ট কিনলেন, যেটা আপনি 110 টাকা দিয়ে বিক্রি করলেন। এখন এই 100 টাকা দামের প্রোডাক্টটা আপনার বিভিন্ন লেভেল করতে গেলে, প্যাকেজিং ব্লা ব্লা খরচ করতে আপনার 109 টাকা খরচ হয়ে গেছে। এখন আপনি 110 টাকা ঠিকই প্রোডাক্ট বিক্রি করতেছেন, কিন্তু আপনার লাভ থাকছে 1 টাকা। কর্মচারী বিল, কারেন্ট বিল, দোকান ভাড়া বা অনলাইন ডেলিভারি খরচ। এখন তাহলে 110 টাকার প্রোডাক্ট কিন্তু হচ্ছে না। তো আপনারা সবসময় সেল করবেন কিভাবে? আপনি বেশি দামের প্রোডাক্টের টার্গেট নেবেন। আপনারা যে ব্যবসাটাই করেন না কেন, বেশি দামের একটু প্রোডাক্ট, যেগুলো বেশি দামের, সেই প্রোডাক্টগুলো আপনারা বিক্রি করার চেষ্টা করবেন। সরাসরি মনে করুন যারা চায়না থেকে এক্সপোর্ট করে মাল বা ডেলিভারি মানে এক্সপোর্ট করে যে কোনো প্রোডাক্ট, এখন সেই প্রোডাক্টগুলো চায়না থেকে নিয়ে এসে চায়নারা যেভাবে প্রোডাক্টগুলো পাঠিয়েছে সেভাবে আপনারা অনলাইনে সেল করতেছেন বা দোকানে সেল করতেছেন। এখন প্রশ্ন হলো, এখন 2026 সাল, এখন আপনি সবাই কিন্তু চায়না থেকে সরাসরি এক্সপোর্ট করতে পারবো সেই মাল। তাহলে এখন যদি আপনি চায়না থেকে একটা মাল এক্সপোর্ট করেন 600 টাকা, তাহলে আপনার ডেলিভারি খরচ, প্যাকেজিং ব্লা 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 অনেক খরচ এখানে মিশে আছে। তাহলে এখন আপনি 600 টাকার মালটা আপনি কিন্তু এখন আপনাকে বেচতে হবে 1000 টাকা বা 1100 টাকা বা ধরুন 800 টাকা, 200 টাকা লাভে বিক্রি করতে হবে, কারণ এখানে আপনার 100 টাকা বা 150 টাকা আপনার খরচই হয়ে গেছে, বাকি 50 টাকা আপনার লাভ সেই প্রোডাক্টের উপরে। এখন চায়নারা সরাসরি যদি আপনাকে ওই প্রোডাক্টটাই, ওই সেম প্রোডাক্টটাই 600 টাকা দিয়ে দেয়, তাহলে আমি যদি চায়না থেকে এক্সপোর্ট করে সেই মালটা খরচে আমার 800 টাকা আপনাকে বিক্রি করি, আপনি আমার থেকে নেবেন নাকি চায়নার থেকে নেবেন? এটা ভাবুন। সো সেলসের পিছনে দৌড়ালে হবে না, এখানে আরেকটা সিস্টেম করতে হবে। ওই যে চায়না এক্সপোর্টটা নিয়ে আসলেন, এক্সপোর্ট করে যে প্রোডাক্টটা নিয়ে আসলেন, সেই প্রোডাক্টটা আপনি নিজে যদি কাস্টমাইজ করেন তাহলে কিন্তু আপনার 800 টাকা না 1000 টাকাও বিক্রি হবে। কারণ দেখুন, চায়না থেকে সরাসরি আপনার যে প্রোডাক্টটা দিয়েছেন সেই প্রোডাক্টটার উপরই আপনি আপনার ব্রেন খাটিয়ে, আপনার আইডিয়া দিয়ে সেই প্রোডাক্টটা আর একটু মডিফাই করেছেন। তাহলে কিন্তু সেই মার্কেটে ওই মডিফাই প্রোডাক্টটা কারো কাছে নাই, কারণ আপনার নিজস্ব আইডিয়া দিয়ে সেই প্রোডাক্টটা মডিফাই করেছেন। তার মানে আপনার থেকে কিনতে হবে। এখন যদি আপনি 800 টাকা বা 1000 টাকা দিয়ে বিক্রি করেন তাহলে কিন্তু আপনি নিতে বাধ্য হবেন, কারণ আপনি সেই প্রোডাক্টটা মডিফাই করেছেন। অনেকেই মার্কেটিং না করে ব্যবসাতে নামে। একটা ব্যবসার মার্কেটিং বা প্রচারানো হচ্ছে সেই ব্যবসাটার ব্যালেন্স। এখন যদি আপনি ব্যালেন্সে ঠিক না রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ব্যবসা চলবে না। সো মার্কেটিং অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় আপনার ব্যবসাটাকে গ্রো করার জন্য। এখন মার্কেটিং না করে অনেকে কিন্তু ব্যবসাতে নেমে যায়, শুধু সেলের উপর ডিপেন্ড করে। আপনার সেল হবে না। আপনার কাছে একটা ভালো মানের প্রোডাক্ট আছে,
কিন্তু সেটা আমি জানি না, আরেকজন জানে না, আপনার বন্ধু বান্ধবেরা জানে না, তাহলে আপনার প্রোডাক্ট কেন নিবে তারা? এখন মার্কেটিং আপনার প্রোডাক্ট অনুযায়ী, আপনার আইডিয়া অনুযায়ী যে এই প্রোডাক্টটা কিভাবে মার্কেটিং করা যায় সেগুলো একটু শিখবেন। এবার আসি কনসিস্টেন্সির, অনেকেই করে না। এখন কনসিস্টেন্সি অর্থাৎ ধৈর্য ধরে কেউ কোনো ব্যবসাতে লেগে থাকে না। ধরুন আপনি একটা ব্যবসা করেছেন, সেই ব্যবসাটা আপনি 1 মাস 1.5 মাস করার পরে দেখছেন যে কোনো বেনিফিট আসতেছে না, তার মানে কি আপনি ব্যবসা বন্ধ করে দিবেন? এই ধৈর্যটা না থাকার জন্য অনেকেই আছে যেগুলো নতুন ব্যবসা শুরু করে তারা কিন্তু বন্ধ করে দেয় পরে, কারণ তাদের ভিতরে কনসিস্টেন্সিই নাই, অর্থাৎ ধৈর্যই নাই। সো ধৈর্য ধারণ অত্যন্ত জরুরি ব্যবসার ক্ষেত্রে। লাস্ট যে ভুলটা করে সেটা হলো শেখার আগ্রহ। দেখুন, আমাদের প্রত্যেকটা ব্যবসা থেকে নিত্য নতুন ভাবে প্রতিদিন ডেইলি কোনো না কোনো শেখার কোনো বিষয় থাকে। এখন আপনার যদি শেখার আগ্রহ না থাকে তাহলে কিন্তু হবে না। সো নতুন নতুন জিনিস যেগুলো শেখার থাকে সেগুলো শিখে নেবেন, আগে শিখে নেবেন, যাতে করে আপনার ব্যবসাটা আগে গ্রো হতে থাকে, অন্যান্যদের থেকে পিছিয়ে না যান। সো আপনাকে যে ব্যবসা করছেন, ব্যবসার যে মালিককে বলছি আপনাকে শিখতে হবে। সো এই 7টি ভুল যদি আপনারা সুন্দরভাবে ফিল আপ করতে পারেন বা এই 7টি ভুল যদি আপনারা এড়িয়ে চলতে পারেন, তাহলে অবশ্যই আপনার ব্যবসাটা গ্রো করবে এবং আপনার ব্যবসাটা জমজমাট হয়ে থাকবে। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, কারণ আমরা প্রতিদিন নিত্য নতুন কোনো না কোনো ব্যবসার টপিক নিয়ে এবং ব্যবসা লাভ লস বা কোন ব্যবসা করলে লাভ হবে, প্রতিদিন কোনো না কোনো নতুন ব্যবসা নিয়ে আমি ভিডিও ছাড়ি। সো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি একটুও ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।